সবাই ভালো আছো? আমরা আজকে যে টপিকটা পড়ব সেটা হচ্ছে গ্রুপ ওয়ান। তোমরা যখনই গ্রুপ ওয়ান পড়তে যাও তখনই সবারই মধ্যে একটা ভয় কাজ করে। কেন? কারণ গ্রুপ ওয়ান মানেই মুখস্থ। চলো আমরা একটু ইন্টারেস্টিং করি যে কিছু জিনিস খুব একটা শর্ট জায়গায় সমস্ত কিছু একসাথে যাতে খুব সহজে মনে রাখতে পারি এবং যত কম পারা যায় আমরা মুখস্থের দিকে যাব। তাহলে প্রথমে গ্রুপ ওয়ানে আমাদের জানতে হবে কোন কোন মেটাল আছে। আচ্ছা, প্রথমে গ্রুপ ওয়ানে যে এলিমেন্ট আছে সেগুলো কী কী? হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম অ্যান্ড ফ্রান্সিয়াম। আমি আরেকটু ইন্টারাপ্ট করছি। তোমরা এখানে যা পড়ানো হয়েছে সমস্তটা যদি পড়তে পারো বোর্ড এক্সামে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। ইভেন তোমার নিট বা জেই লেভেলের কোশ্চেনও তোমরা খুব ইজিলি সলভ করতে পারবে। শুধু মন দিয়ে ক্লাসটা শেষ পর্যন্ত একটু দেখো। আচ্ছা, এদেরকে বলা হয় যে অ্যালকালি, এদেরকে বলা হয় অ্যালকালি মেটাল। আচ্ছা, প্রথমে অ্যালকালি কেন বলা হয়? অ্যালকালি মানে আমরা জানি কি ক্ষারীয়, ক্ষারীয়, আর মেটাল মানে ধাতু। এটা কেন বলা হয় যে ক্ষারীয় কেন বলা হয়? কারণ এরা জলের সঙ্গে, সকলেই জলের সঙ্গে বিক্রিয়া করে এক্সেপ্ট হাইড্রোজেন বিক্রিয়া করে কী করে, বেস তৈরি করে বা ক্ষার তৈরি করে, সেই জন্য এদেরকে ক্ষারীয় বলা হয়। আর মেটাল কেন বলা হয়? কারণ মেটালের যত বৈশিষ্ট্য আছে, যেমন প্রত্যেকটা এলিমেন্ট কী হবে, ইলেকট্রোপজিটিভ হবে। তো এরাও সবাই যে তড়িৎ ধনাত্মক ধাতু, এবং এদেরকে ধাতুর যে বৈশিষ্ট্য, যেমন হচ্ছে কোনো কিছু দিয়ে মারলে তো একটা সনিক সাউন্ড সৃষ্টি হবে, তারপরে চকচক করবে, এই সমস্ত যে প্রপার্টিগুলো, ভঙ্গুর হবে, এই সমস্ত প্রপার্টিগুলো সব দেখা যায়। এই কারণে এদেরকে আমরা বলি অ্যালকালি ধাতু। তাহলে মাথায় থাকবে এদেরকে গ্রুপ ওয়ানকে কী বলি? অ্যালকালি ধাতু। এইবার যেটা তোমাদের সবথেকে প্রথমে করতে হবে কি, ইলেকট্রনিক কনফিগারেশনটা ভালো করে জানতে হবে। যদি ইলেকট্রনিক কনফিগারেশন ভালো করে জানো তাহলে, এবং বৈশিষ্ট্য যদি জেনে যাও, তাহলে এই চ্যাপ্টারটা তোমাদের পড়তে গিয়ে সহজ লাগবে পড়তে গেলে। যেমন হাইড্রোজেনের আমরা যদি ইলেকট্রনিক কনফিগারেশন দেখি তাহলে কী হয়, 1s1। লিথিয়ামে কী হবে, আমরা হ্যাঁ আরেকটা জিনিস বলে দিই, এটা নোবেলে দেখবো, নোবেল গ্যাস ইলেকট্রনিক কনফিগারেশন। হিলিয়ামে কী লিখবো, লিথিয়ামে কী লিখবো, হিলিয়াম 2s1। তারপরে সোডিয়ামের লিথিয়াম, সোডিয়ামে কী হবে, নিয়ন 3s1। তারপরে কী হবে, আর্গনে পটাশিয়ামে 4s1। তারপরে কিপ্টনে কী হবে, 5s1। জেননে কী হবে, সিজিয়ামে কী হবে, জেনন 6s1। তাহলে দেখো, মনে রাখা খুব ইজি। হাইড্রোজেনে 1s1 জানো এটা, কারণ একটাই ইলেকট্রন আছে, আউটার মোস্ট ইলেকট্রন বা যাই বলো। লিথিয়ামে কী আছে, তিনটে ইলেকট্রন আছে, দুটো ইনারে আছে মানে ভিতরে আছে, আর একটা বাইরে আছে। তাহলে আমরা মনে রাখবো কি, প্রথমে লিখে নেবো হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম। তারপরে কি লিখবো, হাইড্রোজেনকে বাদ দিয়ে যে নোবেল গ্যাস যেগুলো আছে সেগুলো আমরা লিখে নেবো, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন। আর একটা করে সেল আমরা কক্ষ আমরা বাড়াতে থাকবো। যেমন প্রথমে কি লিখলাম, প্রথমে লিখলাম 2s, তারপরে 3s, তারপরে 4s, তারপরে 5s, তারপরে 6s। আচ্ছা, এদের দেখো সবারই মাথায় একটা করে ইলেকট্রন, কারণ এদের আউটার মোস্টে কটা ইলেকট্রন থাকে, একটা করে ইলেকট্রন থাকে। হয়ে গেছে। এইবার চলে আসো, এটা যদি বুঝে যাও, ইলেকট্রনিক কনফিগারেশন মনে রাখা খুব সহজ, বুঝতে পেরেছো ঠিকটা। এইবার চলে আসো বৈশিষ্ট্য। এবার বৈশিষ্ট্যে আমরা কি দেখবো, দেখো আয়নাইজেশন এনার্জি। তোমরা ইলেভেনে স্ট্রাকচার বন্ডিংয়ে পড়ে ফেলেছো। আয়নাইজেশন এনার্জি কী জিনিস? আয়নাইজেশন এনার্জি ডাইরেক্টলি ডিপেন্ড করে কার ওপর, 1/সাইজের ওপর, 1/সাইজের ওপর, তাই তো। এইবার প্রথমে আমরা পড়ে নিই তাহলে সাইজটা। আকার মানে কি, সাইজ। তাহলে সাইজটা আমরা একটু দেখে নিই। সাইজটা কী বলছে, যে যত কক্ষ অ্যাড হবে, যত কক্ষ অ্যাড হবে তাদের সাইজ তত বাড়বে। তার মানে লিথিয়াম থেকে যদি সোডিয়ামে যায় তাহলে কী হবে, সাইজ বাড়বে। সোডিয়াম, কারণ লিথিয়ামে দেখো ছিল দুটো বাইরে কক্ষের, সোডিয়ামে কী হলো, তিনটে সেল চলে এলো। তারপরে সোডিয়াম থেকে পটাশিয়ামে গেলে কী হবে, সাইজ বাড়বে। পটাশিয়াম থেকে রুবিডিয়ামে গেলে কী হবে, সাইজ বাড়বে। তারপর পটাশিয়ামে 4 ছিল, এখানে হয়ে গেল 5। তাহলে পটাশিয়াম থেকে রুবিডিয়ামে গেলে সাইজ বাড়বে, রুবিডিয়াম থেকে সিজিয়ামে গেলেও সাইজ বাড়বে, সিজিয়াম থেকে ফ্রান্সিয়ামে গেলেও সাইজ বাড়বে। বুঝতে পারলে সাইজ কীভাবে বাড়বে? সাইজ ডাইরেক্টলি ডিপেন্ড করে কটা কক্ষ যোগ হচ্ছে। যদি এক্সট্রা কক্ষ যোগ হয় তাহলে সাইজ বাড়িয়ে যাবে। বাস, এটা খুব সহজ জিনিস। এবার ধাতব বৈশিষ্ট্য, যত নিচের দিকে যাবো তত ধাতব বৈশিষ্ট্য বাড়বে। ধাতব বৈশিষ্ট্য মানে কি, আমি এখনই বললাম কি, যে যত তাড়াতাড়ি ইলেকট্রন ছেড়ে দেয়, মানে তড়িৎ ধনাত্মকতা বেশি। এবার যত নিচের দিকে নামবে তত কি মানে অ্যাট্রাকশন ফোর্স কমে যাবে, তাই তো। অ্যাট্রাকশন ফোর্স যদি কমে যায় তাহলে সে খুব ইজিলি ইলেকট্রন ছেড়ে দেবে। সেই জন্য যত লিথিয়াম থেকে নিচের দিকে নামবো তত কী হবে, সাইজ বাড়বে। তুমি ধরো একটা দড়ি টানাটানি খেলা করছো, তাহলে দেখবে যে সামনে থাকে সে সব থেকে বেশি ফোর্স অনুভব করে, আর যে একদম পিছনে থাকে সে দেখবে কম ফোর্স অনুভব করে। ঠিক এখানেও তাই, যে যত বেশি সেল মানে কক্ষ যোগ হবে আর কক্ষের বাইরে, তত ইলেকট্রনগুলো শক্তি কমতে থাকবে টানা। তাহলে ধাতব ক্যারেক্টার ডাইরেক্টলি ডিপেন্ড করে কী ওপর, কক্ষের ওপর, কক্ষের ওপর। তাহলে কক্ষ যত বাড়বে তত কী হবে, তার ধাতব
বৈশিষ্ট্য তত বাড়বে। তাহলে লিথিয়াম থেকে সোডিয়ামে গেলে সেমভাবে কক্ষ বাড়ছে, 2 থেকে 3 হচ্ছে। সোডিয়াম থেকে পটাশিয়ামে গেলে 3 থেকে 4 হচ্ছে। পটাশিয়াম থেকে রুবিডিয়ামে গেলে 4 থেকে 5 হচ্ছে। তাহলে কক্ষ বাড়ছে, ধাতব বৈশিষ্ট্য বেড়ে যাচ্ছে। খুব সহজ, খুব সহজ। এবার আয়নীয় প্রকৃতি। আয়নীয় মানে কি? আমরা জানি আয়নিক, আয়নিক নেচার। নেচার, আয়নিক নেচার কার উপর ডিপেন্ড করে? খুব সহজে বলে দাও এক লাইনে, যে আয়নি মানে যারা আয়নে ডিসোসিয়েট হয়, হয় প্লাস হবে অথবা মাইনাস হবে। তাহলে এরা তো সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এদের বাইরে কক্ষে একটা ইলেকট্রন আছে, তারা যদি একটা ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে কোথায় চলে যাবে? নোবেল গ্যাস ইলেকট্রনিক কনফিগারেশনে চলে যাবে। সেই কারণে তারা খুব ইজিলি ইলেকট্রন ছেড়ে দিতে চায়। এবং আরেকটা জিনিস ধাতব বৈশিষ্ট্য সময় পড়লাম, যত বাইরে কক্ষ অ্যাড হবে তত কী হবে? তত টানটা কমে যাবে, সেই জন্য সহজেই ইলেকট্রনটা ছেড়ে দেবে। বুঝতে পেরেছো? তাহলে এটা হলো আয়নীয় প্রকৃতি, যত নিচের দিকে নামবে কমতে থাকবে। এবার সফটনেস, তাহলে যত নিচের দিকে নামবো তত মেটাল, কারণ বন্ধনের শক্তি যদি কমে যায় তাহলে কী হবে? সফটনেস বাড়বে, তাই না? তাহলে আমরা যত নিচের দিকে, এই যে যতগুলো প্রপার্টি পড়লাম এক লাইনে আমি লিখে দিলাম, যে আকার, ধাতব বৈশিষ্ট্য, আয়নীয় প্রকৃতি, সফটনেস, সবগুলো কী হবে? নিচের দিকে নামলে বাড়বে। বোঝা গেল? বাড়বে। নিচের দিকে নামলে সবগুলো বাড়বে। তাহলে যদি বলে তোমাকে সফটনেস দিয়ে কোশ্চেন দিল, তাহলে এখান থেকে 4টে অপশান খুব ইজিলি তৈরি করা যায়। তাহলে তোমরা খুব ইজিলি মনে রাখতে পারবে। এবার চলে আসো আয়োনাইজেশন এনার্জি বা আয়োনায়ন বাংলায়। তাহলে আয়োনায়ন কার উপর ডিপেন্ড করে? ডাইরেক্টলি ইনভার্সলি প্রপোর্শনাল 1/সাইজ। তাহলে সাইজ যদি বাড়ে তাহলে কী হবে? সাইজ বাড়লে আয়নাইজেশন এনার্জি কমবে বা আয়নায়ন শক্তি কমবে। তাহলে দেখো আমরা বললাম এখনই লিথিয়াম থেকে ফ্রান্সিয়াম, লিথিয়াম থেকে ফ্রান্সিয়াম যত নামছিলাম তত কী হচ্ছিল? সাইজ কী হচ্ছিল? বাড়ছিল। সাইজ বাড়লে তাহলে যত উপরের দিকে নিচের দিকে নামবে তত কী হবে? যত নিচের দিকে নামবে তত কী হবে? আয়নাইজেশন এনার্জি কী হবে? কমবে। এইদিকে যদি সাইজ বাড়ে তাহলে আয়নাইজেশন এনার্জি ঠিক অপোজিটে কাজ করে, তাই তো? তাহলে আয়নাইজেশন এনার্জি কমবে। বোঝা গেল? ইলেকট্রোনেগেটিভিটি সেম জিনিস, ডাইরেক্টলি ডিপেন্ড করে 1/সাইজের ওপর, তাই না? ইলেকট্রোনেগেটিভিটি 1 বাই কিসের ওপর? সাইজের ওপর। ঠিক আছে? গলনাঙ্ক আর ফোটনাঙ্ক ডিপেন্ড করে কী হবে? কী বা কে কতটা শক্তভাবে ধরে রাখছে বা অ্যাট্রাকশন ফোর্স কাজে লাগাচ্ছে। তাহলে যত উপর থেকে, গলনাঙ্ক এবং ফোটনাঙ্ক দুটো একই জিনিস, তাহলে যত উপর থেকে নিচে নামবো তাহলে এদের ক্ষেত্রে কী হবে? এদের প্রপার্টি কমবে। মনে থাকবে? তাহলে এখানে দেখো আমরা টোটাল 8টা কোশ্চেন আমরা করে পেলাম। এক হলো আকার, ধাতব বৈশিষ্ট্য, আয়নীয় প্রকৃতি এবং সফটনেস, উপর থেকে নিচে নামলে বাড়বে। আয়নাইজেশন এনার্জি, ইলেকট্রোনেগেটিভিটি, মেল্টিং পয়েন্ট এবং বয়লিং পয়েন্ট, উপর থেকে নিচে নামলে কমবে। বাস, আমরা জেনে গেলাম। এবার চলে আসো আমরা অক্সিজেনের সাথে বিক্রিয়া। আচ্ছা, কী হবে অক্সিজেনের সাথে বিক্রিয়া করলে? খুব সহজ, যে আমরা অক্সিজেনকে মেটাল দিয়ে হিট করবো। তাহলে মেটাল দিয়ে আমরা কী করবো? অক্সিজেনের সঙ্গে হিট করলে কী হবে? মেটাল অক্সাইড। ঠিক আছে? মেটাল অক্সাইড তৈরি হবে। এটার নাম কি? মেটাল অক্সাইড, মানে ধাতব অক্সাইড। আচ্ছা, এই মেটালটা কী হবে? শুধুমাত্র লিথিয়াম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সুপার ইম্পর্টেন্ট এটা পরীক্ষার জন্য। তাহলে লিথিয়াম থাকলে লিথিয়াম অক্সাইড তৈরি হয়। যদি আমরা আরও দেখো, যদি সোডিয়াম থাকে তাহলে কী হবে? সোডিয়াম থাকলে দেখো M2O2, মানে এটার নাম কি? মেটাল পারঅক্সাইড। ঠিক আছে? এখানে এমটা কি? সোডিয়াম। তাহলে সোডিয়াম অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করলে কী তৈরি করে? মেটাল পারঅক্সাইড, সোডিয়াম পারঅক্সাইড। এছাড়াও সামান্য পরিমাণে কি তৈরি করে? তোমার সামান্য পরিমাণে সোডিয়াম O2, মানে কি? সোডিয়াম সুপার অক্সাইড। কী নাম এর? নাম সোডিয়াম সুপার অক্সাইড। মনে থাকবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে যদি লিথিয়াম থাকে অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে লিথিয়াম অক্সাইড, আর যদি সোডিয়াম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তাহলে সোডিয়াম পারঅক্সাইড অ্যান্ড সামান্য পরিমাণে সোডিয়াম সুপার অক্সাইডও গঠন করে। এবার যদি অন্য যত মেটাল আছে তারা বিক্রিয়া করে, কী পড়ে থাকলো? লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম অ্যান্ড সিজিয়াম অ্যান্ড ফ্রান্সিয়ামও যদি লেখো, তারা বিক্রিয়া করে কী করে? সুপার অক্সাইড তৈরি করে। তাহলে MO2। তাহলে এরা কী করে? মেটাল সুপার অক্সাইড। আচ্ছা, আমি একবার ছোট্ট করে বলে দিই যে লিথিয়াম অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করলে লিথিয়াম অক্সাইড তৈরি করে। যদি মেটাল মানে সোডিয়াম অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে তাহলে কী হয়? সোডিয়াম অক্সাইড তৈরি করে, সোডিয়াম পারঅক্সাইড এবং সোডিয়াম সুপার অক্সাইড দুটোই তৈরি করে। কিন্তু পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে অনালি সুপার অক্সাইড গঠন করে। এইবার এইখানে এই যে পারঅক্সাইড, সুপার অক্সাইড, এই সম্পর্কে একটু স্থায়িত্ব দিয়ে কোশ্চেন দেয়। স্থায়িত্ব কার বেশি? স্থায়িত্বের অর্ডার হবে মেটাল অক্সাইডের সব থেকে বেশি, তারপরে কার হবে? মেটাল পারঅক্সাইড, তারপরে কার হবে? মেটাল সুপার অক্সাইড। বোঝা গেল? তাহলে এখানে দেখো -2 অক্সিজেনের অক্সিডেশন, এখানে কত? -1, আর এখানে কত? কত বলে গেল? +1, তো তাহলে -1/2। বোঝা গেল? তাহলে অক্সিডেশন স্টেটটাও আমরা জেনে নিলাম। এইবার যদি বলে জারণ ক্ষমতা নির্ণয় করো। জারণ ক্ষমতা কী হবে বলে গেল? অর্ডারটা ঠিক অপোজিট হবে। জারণ ক্ষমতা কি? যারা অক্সিজেন কী করে? জারণ কাকে বলে? যারা অক্সিজেন
নেয় তাদেরকে জারণ বলে। তাহলে জারণ ক্ষমতা মানে কি, নিচে বিজারণ হবে, তাহলে অক্সিজেন ছাড়বে, তেমন হচ্ছে কী হবে, M2O রিভার্স, M2O2 ঠিক রিভার্স হবে এর ক্ষেত্রে MO2। তাহলে জারণ ক্ষমতা যে তত তাড়াতাড়ি বেশি নিচে জারণ হবে, বললাম না, জারণ ক্ষমতা মানে নিচে বিজারণ হবে। তাহলে যে যত তাড়াতাড়ি অক্সিজেন ছাড়বে সে তত, কারণ সবথেকে বেশি বড় সাইজ হচ্ছে কার, সুপার অক্সাইডের, সেই কারণে এরা খুব তাড়াতাড়ি ছেড়ে দেবে, সেই জন্য জারণ ক্ষমতাটি রিভার্স হয়ে যায়। এবার চলে আসো আমরা ধাতব অক্সাইডের বৈশিষ্ট্য সম্পর্কে একটু জেনে নেবো। দেখো এখানে আমি লিখে রেখেছি যাতে খুব তাড়াতাড়ি হয়ে যায়। দেখো এখানে কী হবে, যে এরা যদি সবাই অক্সাইড গঠন করে, ধরে নাও সবাইকে আমি অক্সিজেন দ্বারা হিট করে অক্সাইডই গঠন করেছি হাই টেম্পারেচার হাই প্রেসার দিয়ে, তাহলে এরা কী করবে, এরা এরা লিথিয়াম 2O। এবার আমি যদি বলি যে এটা কীভাবে গঠন করছে, দেখো অক্সাইড মানে O2-, এটা হচ্ছে অক্সাইডের ফর্মুলা। আর মেটাল এরা সবসময় কী দেখায়, এরা সবসময় +1 দেখায়। তাহলে এখান থেকে আসছে M+1। এটা আমরা ছোটোবেলায় শিখেছিলাম যে চার্জগুলোকে যখন ফর্মুলা লিখতে হয় তখন চার্জগুলোকে কী করতে হয়, ওভারল্যাপ করাতে। কীরকম ওভারল্যাপ, এইটাকে এখানে দিয়ে দেবো আর এইটাকে এখানে দিয়ে দেবো, তাহলে এটা কী তৈরি হবে, M2O। বোঝা গেল এটা, ভালো করে দেখো যে চার্জগুলোকে কী করতে হয়, এক্সচেঞ্জ করতে হয় এই, তাহলে এটা হয়ে গেল M2O। তো সেটা লিখেছি আমরা, তাহলে এখান থেকে আমরা এই জিনিসটা লেখা হয়েছে প্রত্যেকের। এইবার আমরা এর পড়ব ক্ষারকীয়তা আর দ্রাব্যতা সম্পর্কে পড়ব। দেখো ক্ষারকীয়তা দ্রাব্যতা যত উপর থেকে নিচে নামবে তত কী হবে, বাড়বে। এবার কেন বাড়বে সেটা একটু বলে ফেলো, যে দেখো সাইজ ডিফারেন্স যত উপর থেকে নিচে নামছে তত বাড়ছে, তাই তো, সাইজ ডিফারেন্স তত বাড়ছে। তাহলে তারা সাইজ ডিফারেন্স যদি বাড়ে তাহলে বন্ডটা ঠিক ইনকমপ্লিট হয়। এক হচ্ছে আমরা বলতে পারি সাইজ ডিফারেন্স দিয়ে, সাইজ ডিফারেন্স বলতে কার, মেটাল অ্যান্ড অক্সিজেন। যত নিচের দিকে নামছি তত কি একটু আগে পড়লাম, মেটালের সাইজ বাড়ছে, অক্সিজেনের সাইজ তো ছোটো, তো সেই কারণে সাইজ ডিফারেন্স বাড়ার জন্য এটা একটা কারণ। বন্ডগুলো উইক হয়, সেই জন্য সহজে জলে দ্রবীভূত হয়ে যায়। আর সেকেন্ড আর একটা কারণ, মোস্ট ইম্পর্টেন্ট কারণ, এটা হচ্ছে আয়নিক নেচার। তাহলে যত নিচের দিকে নামবো তত আয়নিক নেচার বাড়তে থাকে, আর আয়নিক নেচার বাড়ার জন্য এরা সহজেই জলে দ্রবীভূত হয়। তাহলে মানে এর যে আয়নিক নেচার ছিল এর আয়নিক নেচার বেশি, সেই জন্য জলে দ্রবীভূত হয়, সেই জন্য তাপমাত্রা উপর থেকে নিচে নাম বাড়ে। আর তাপমাত্রা বাড়লে জলের সঙ্গে এরা বিক্রিয়া করে কী তৈরি করে, যে দেখো হাইড্রক্সাইড তৈরি করে। যেমন আমি যদি করি, ধরো Na2O একে যদি জল দিই তাহলে কী হবে, H2O প্লাস NaOH, ঠিক আছে। তাহলে NaOH কি এক প্রকারের বেসিক, ঠিক আছে, বেসিক। আমি এর পরে রিয়াকশান করিয়ে দেবো যে কীভাবে মনে রাখবে, ভেঙে ভেঙে করতে হয়, নিজেই শিখতে পারবে। এবার চলে আসো, তাহলে এখান থেকে আমি করলাম কি, ধাতব অক্সাইডকে যদি আমরা সলিবিলিটি আর বেসিসিটি অর্ডারে সাজাতে চাই তাহলে কী হবে, ওপর থেকে নিচে বাড়বে। কেন বাড়বে আমরা তখন আলোচনা করলাম। এইবার চলে আসো আয়নীয় ব্যাসার্ধ। আমরা যদি গ্যাসিয়াস মিডিয়াম হয়, এখানে দেখো কোশ্চিনটা আসে গ্যাস ফেজ অ্যান্ড লিকুইড ফেজ, তাহলে আমরা প্রথমে পড়ি গ্যাস ফেজের রিয়াকশান, গ্যাস ফেজ। তাহলে গ্যাস ফেজে যদি হয় তাহলে দেখো যে আমরা জানি লিথিয়াম সবাই প্লাস হবে, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম সবাই গ্যাস ফেজে সবাই প্লাস হবে। এবার আমরা তো একটু আগেই শিখলাম যে উপর থেকে নিচে নামলে কী হবে, সাইজও বাড়বে। তাহলে গ্যাস ফেজে যদি বাড়ে তাহলে সাইজ বাড়বে, এখানে তো অন্য কোনো ইফেক্ট পড়ছে না, তাহলে সাইজ বাড়বে। কেন বাড়বে আমরা আলোচনা করে নিচ্ছি। এবার চলে আসে লিকুইড ফেজ। আচ্ছা, লিকুইড ফেজে রিভার্স হয়। কেন রিভার্স হয়, দেখো আমরা জানি ফাজান্স রুল অনুযায়ী চার্জ ডেন্সিটি মানে চার্জের ঘনত্ব, ঠিক আছে, বা আধানের ঘনত্ব ইকাল টু কি জানি, চার্জ বাই হচ্ছে ডিস্টেন্স, চার্জ বাই হচ্ছে আয়তন, চার্জ বাই আয়তন বা ভলিউম, ঠিক আছে, চার্জ বাই এরিয়া ভলিউম বলতে পারো, কারণ একটা অ্যাটম। তাহলে চার্জ, দেখো সবারই চার্জ তো সমান, কিন্তু নিচে যত নামছি তত কী হচ্ছে, ভলিউমটা বাড়ছে, ভলিউম বাড়ছে, কারণ এদের সবারই চার্জ দেখো +1, সবারই চার্জ +1। তাহলে যত নিচে নামছি তাহলে কী বাড়ছে, শুধুমাত্র সাইজটা বাড়ছে এদের, তাই তো, যদি নর্মাল কন্ডিশনে হয়। তাহলে নর্মাল কন্ডিশন বলতে গ্যাস ফেজে হয়। তাহলে এখানে চার্জ ডেন্সিটি কী হচ্ছে, বাড়ছে, যদি রাইট টু লেফটে যায়। তার মানে ওপর থেকে নিচে যদি নামি তাহলে চার্জ ডেন্সিটি কী হবে, চার্জ ডেন্সিটি কমবে, বুঝতে পারলে, চার্জ ডেন্সিটি কমবে। বাস, চার্জ ডেন্সিটি যদি কমে তাহলে কী হবে, ধরো এখানে আমি বলছি অন্য কালার নিই, ধরো এই কালারটা নেব। চার্জ ডেন্সিটি যদি কমে, ধরো এখানে আছে 100টা চার্জ আর এখানে আছে 20টা চার্জ, তাহলে জল কোথায় যাবে বলো তো, জলের মধ্যে নেগেটিভ কী আছে, OH, এ তো নেগেটিভ, ডেল্টা নেগেটিভ, তাহলে এখানে 100টা চার্জ হলে 100টা জল আসবে,
তাই তো? 100টা যদি পজিটিভ চার্জ হয় তাহলে 100টা জল আসবে, আর এখানে যদি 20টা পজিটিভ চার্জ হয় তাহলে কটা জল আসবে? 20টা। এখানে কটা আসছে? 20টা, আর এখানে আসছে 100টা। এবার কার সাইজ বড় হয়ে যাবে? নিশ্চয়ই এর সাইজ বড় হয়ে যাবে, এর সাইজ বড় হয়ে যাবে। তাহলে এর সাইজ যদি বড় হয়ে যায়, তাহলে আগে যা সাইজ ছিল এর সাইজ যদি এখন বড় হয়ে যায় তাহলে এইটা দিয়ে আমরা করবো, এইটাকে বলা হয় সলভেশন। তার মানে যত চার্জ ডেনসিটি বাড়বে তার সাইজ তত কী হবে? জলের মাধ্যমে তত বড় হবে। তাহলে এখন সাইজ কী হবে? সাইজ যদি হবে, এখন লিখি তাহলে লিথিয়াম প্লাস অ্যাকোয়া, তারপরে সোডিয়াম প্লাস অ্যাকোয়া, তারপরে কী হবে? পটাশিয়াম প্লাস অ্যাকোয়া, তারপরে কী হবে? রুবিডিয়াম প্লাস অ্যাকোয়া, তাই তো? তারপরে হবে সিজিয়াম প্লাস অ্যাকোয়া। তাহলে কী অর্ডার হবে? সব থেকে চার্জ ডেনসিটি বেশি কার? এই বরাবর চার্জ ডেনসিটি বেশি। তাহলে চার্জ ডেনসিটি যত বেশি হবে তত কী হবে? বাড়বে সলভেশন। ঠিক আছে? মানে জলে মানে চারিদিকে ঘিরে রাখার ক্ষমতা, তাহলে সলভেশন বাড়ছে। এই যে জলগুলো জড়ছে না, এইটাকে বলা হয় সলভেশন। মানে সলভেন্ট জড়িয়ে যাচ্ছে চার্চের কাছে, তাহলে অর্ডারটা কী হবে? ঠিক রিভার্স। ঠিক আছে? তাহলে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এই অর্ডার দুটো যেটা এখনই লেখানো হলো। ক্লিয়ার? এইবার চলে আসো জলের সাথে বিক্রিয়া। আমরা এখনই বললাম না, এরা অ্যালকালি এবং মেটাল জলের সাথে বিক্রিয়া করে সবাই কী করে? ক্ষার তৈরি করে। তাহলে জলের সাথে যদি কোনো মেটাল আমরা দিই তাহলে কী তৈরি করবে? ক্ষার তৈরি করবে, একটু আগে পড়লাম। তাহলে এটা কী হবে? MOH প্লাস হচ্ছে H2 গ্যাস। তাহলে MOHটা কি? ক্ষার। তাহলে এম কী হতে পারে? সবগুলোই হতে পারে, আমরা এখানে নিচে তা দেখিয়ে দিচ্ছি MOHটা। ঠিক আছে? MOHটা কি? ক্ষার। এবার চলে আসো তাহলে লিথিয়াম OH, সোডিয়াম OH, পটাশিয়াম OH, রুবিডিয়াম OH, সিজিয়াম OH। তাহলে দেখো যত এইটা যদি আমি ঘিরে দিই, এই পার্টটা যদি ঘিরে দিই, তাহলে দেখো যত এই পার্টটা যদি ঘিরি তাহলে কি যত নিচের দিকে নামছি সাইজ কী হচ্ছে? মেটালগুলোর বাড়ছে। সাইজ যদি বাড়ে, এদের সাইজ তো ফিক্সড, তাই তো? ফিক্সড। তাহলে কী হবে? সাইজের ডিফারেন্স বাড়ছে। তাহলে যত আমরা নিচের দিকে যাচ্ছি তত কী বাড়ছে? সাইজের কী হবে? ডিফারেন্স বাড়ছে। আর সাইজের ডিফারেন্স যদি বাড়ে বন্ডের মধ্যে, তার মানে এখানে একটা সাইজ আছে, এই একটা সাইজ আছে, এই দুটো বন্ড ভালো হবে, এইটা একটা সাইজ, এইটা একটা সাইজ ভালো হবে, তাহলে নিশ্চয়ই এইটা ভালো হবে। তাহলে সাইজের ডিফারেন্স যত বাড়ছে, নিচ থেকে উপর থেকে নিচে নামলে সাইজের ডিফারেন্স যত বাড়ছে তত কী হচ্ছে? বন্ডটা হচ্ছে কী হচ্ছে? উইক হচ্ছে। তাহলে বন্ড যদি উইক হয় তাহলে কী হবে? ভেঙে যাবে। ভেঙে যাবে বন্ড উইক হলে ভেঙে যাবে। আর ভেঙে গেলে তাদের বেসিসিটি বাড়বে, কারণ লিথিয়ামকে যদি আমরা ভাঙি তাহলে কী পাবো? লিথিয়াম প্লাস প্লাস OH মাইনাস। তাহলে যত বেশি OH বেশি মিডিয়ামে দেয় তত বেশি সে বেসিক বা ক্ষার, তাহলে ক্ষার বাড়বে। আর যত বেশি ভাঙার প্রবাবিলিটি বাড়বে তত বেশি তার দ্রাব্যতা বা দ্রাব্যতা বাড়বে। তাহলে নিচের দিকে নামলে কী হবে? বেসিসিটি এবং সলিবিলিটি কী হবে? বাড়বে। বোঝা গেল এটা? আশা করি বুঝতে পেরেছ। ঠিক আছে? বেসিসিটি আর সলিবিলিটি নিচের দিকে নামলে কী হবে? বাড়বে। ক্লিয়ার? চলো এরপরের টপিকে চলে যাই। তাহলে আবার বলে দিই যে মেটাল গ্রুপ 1 জলের সাথে বিক্রিয়া করলে মেটাল হাইড্রক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে, এবং যত নিচের দিকে নামি মেটাল এবং ওইচের ডিফারেন্স কী হয়? সাইজ ডিফারেন্স বাড়তে থাকে, আর সাইজ ডিফারেন্স বাড়লে তাদের মধ্যে বন্ডটা হয়ে যায় উইক এবং সহজেই ভেঙে যায়। আর ভেঙে গেলে কী হবে? বেসিসিটি বাড়বে, কারণ বেশি পরিমাণে ওইচ পাবো। আর যত বেশি ভাঙার প্রবাবিলিটি বাড়বে তত বেশি সলিবিলিটি বাড়বে এবং বেসিসিটি বেড়ে যাবে। বাস এটা হয়ে গেল। এরপরে চলে আসবো N2-র সাথে বিক্রিয়া। এবার N2-র সাথে আমরা একটু দেখে নিই যে আমরা ধরো লিথিয়াম দিলাম প্লাস N2 দিলাম, তাহলে এখানে তৈরি হয় লিথিয়াম N3। এবার এরকে যদি জল দিই, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, পরীক্ষায় দেয় কিন্তু, আমি যেগুলো দেয় সেগুলোই তুলে নিয়েছি। তাহলে এটা যদি জল দিই তাহলে জলকে ভেঙে ফেলো, রিয়াকশান কীভাবে করবে দেখো, H প্লাস প্লাস OH মাইনাস। আর এটাকে যদি ভাঙি আমরা তাহলে কী পাবো? 3Li প্লাস প্লাস N3 মাইনাস। সেমভাবে দেখো কীভাবে এলো, 3টা এইদিকে চলে গেলো, প্লাসটা এইদিকে চলে গেলো, এই স্ট্রাকচার হয়ে যাবে। এটাকে যদি আবার কম করি, আমি একটু আগে দেখালাম কি যে 3টা এখানে চলে আসে আর প্লাস 1টা এখানে চলে আসে, তাহলে কী হবে? লিথিয়াম 3N, তাই? তো সেমভাবে আমরা ভাঙতেও পারি। তো এটা ভেঙে নিয়েছি। এবার আর কী করবে? OH মাইনাসের সাথে প্লাস, আর প্লাসের সাথে মাইনাস যোগ করবো। তাহলে OH-এর সাথে আমরা কী যোগ করবো? OH-এর সাথে কী যোগ করবো? মাইনাস, OH-এর সাথে আমরা কী যোগ করবো? প্লাস, আর H প্লাসের সঙ্গে আমরা কী যোগ করবো? N। তাহলে এটা লিখে ফেলো, তাহলে কী হবে? LiOH প্লাস NH3। আশা করি বুঝতে পেরেছো, খুব ইজি বিক্রিয়া। এবার হাইড্রোজেনের সাথে বিক্রিয়া। এবার হাইড্রোজেন যদি মেটাল দাও, মেটালের সঙ্গে হাইড্রোজেন গ্যাস বিক্রিয়া করে কি তৈরি করে? মেটাল হাইড্রাইড।
বোঝা গেল? এইবার দেখো স্টেবিলিটি বা সলিবিলিটি, এটা আমরা দেখি যে দেখো এইগুলো সব কি মেটাল, এইগুলো সব কি মেটাল, এইগুলো সব মেটাল, এইগুলো সব কি মেটাল, তাই তো? মেটাল। এবার যত নিচের দিকে নামছি মেটালের কি হচ্ছে, সাইজ কি হচ্ছে, বা আয়তন কি হচ্ছে, বা আকার কি হচ্ছে, বাড়ছে। একদম ঠিক বলেছো, বাড়ছে। এবার সাইজ যদি হাইড্রোজেনের, এইখানে সব তো কমন, হাইড্রোজেন ছোট সাইজ আমরা জানি, তাহলে এদের যদি সাইজ বাড়ে তাহলে মেটাল হাইড্রাইডের সাইজ কী হবে, যত নিচের দিকে নামবো মেটাল এবং হাইড্রাইডের বন্ডের নেচার কী হবে, তাহলে কী হবে মেটাল হাইড্রাইডের সাইজ ডিফারেন্স, দুজনের মধ্যে মেটাল এবং হাইড্রোজেনের সাইজ ডিফারেন্স বা আকারের পার্থক্য তত কী হচ্ছে, বাড়ছে। বাড়ছে, আকারের পার্থক্য যদি বাড়ে তাহলে বন্ডটা কী হয়ে যাবে, বন্ডটা হবে উইক, তাহলে কি খুব সহজে ভেঙে যাবে, ভেঙে যাবে, ভেঙে যাবে, তাই না? খুব সহজে ভেঙে যাবে। তাহলে যদি সহজে ভেঙে যায় তাহলে কী হবে, সহজে ভেঙে গেলে নিচের দিকে নামলে স্টেবিলিটি তত কমবে, যার যে যত তাড়াতাড়ি ভেঙে যাবে তার স্টেবিলিটি তত কমবে। স্টেবিলিটি মানে কি, স্থায়িত্ব। তাহলে এখানে ছোট্ট করে তোমরা লিখে নিতে পারো যে মেটাল হাইড্রাইড উপর থেকে থেকে নিচে নামলে, নিচে নামলে নামলে তাদের আকারের পার্থক্য বাড়তে থাকে। বুঝতে পেরেছ? পার্থক্য বাড়তে থাকে, আর পার্থক্য বাড়লে কী হবে, বন্ডটা কী হবে, বন্ডটা কী হবে, উইক হবে, দুর্বল হবে, তার জন্য সহজে ভেঙে যাবে। এই জন্য স্টেবিলিটিও কী হবে, ওপর থেকে নিচে নামলে কমতে থাকবে, তাহলে এটা কী হবে, কমবে। খুব সহজে দেখো করতে পারবে। এইবার চলে আসো সব থেকে ইম্পর্টেন্ট, ধরে রাখো এখান থেকে কোশ্চেন চলে এসছে তোমাদের পরীক্ষায় একটা শিওর, ঠিক আছে? এবার চলে আসো, আমরা আগে রিয়াকশানটা দেখবে, সব বইয়ে দেখো সুন্দর করে দিয়ে আছে এক্স প্লাস ওয়াই, এখানে NH3। আচ্ছা, এই রিয়াকশানটা করানোর আগে আমরা একটু জিনিস বলে দিই যে পরীক্ষায় হয় তরল দেবে, না হয় জ্বলিয়ে দেবে, এটা কিন্তু স্টার মেরে মাথায় ঢুকিয়ে রাখো। এখানে দিলে কি হবে, মেটাল NH3 হোল এক্স এবং প্লাস, এখানে একটা 6 মেম্বারের কমপ্লেক্স গঠন করে, ঠিক আছে, মানে অক্টাইডাল কমপ্লেক্স গঠন করে। আর এই যে ইলেকট্রনটা, মেটাল একটা ইলেকট্রন ছাড়ছে তবে মেটাল প্লাস হচ্ছে, এই ইলেকট্রনটা সলভেটেড হয়ে যায় কার দ্বারা, NH3 দ্বারা, খুব সুন্দরভাবে সলভেটেড করে দেয় NH3, ঠিক আছে। আর NH3 এখানে যে ওয়াইটা ছিল সেই ওয়াইটা জুড়ে যায়, তাহলে এইটাকে বলে কি, অ্যামোনিয়া আর সলভেশন, ঠিক আছে, অ্যামোনিয়ার সলভেশন, আমি আর লিখালাম না। এবার এর নেচারগুলো আমাকে পরপর জানতে হবে যে এরা কি, এরা হচ্ছে, আমরা জানি যারা ইলেকট্রন ছাড়ে, এই মেটাল তো একটা ইলেকট্রন ছাড়ছে, দেখো এখানে প্লাস হয়ে গেছে, +1, তার মানে মেটাল তার মানে 0 থেকে +1-এ যাচ্ছে, তার মানে একটা ইলেকট্রন ছাড়ছে, যারা ইলেকট্রন ছাড়ছে তাহলে এখানে কি হচ্ছে, অক্সিডেশন, অক্সিডেশন বা কি বলছে, জারণ, জারণ। আর যারা জারণ দেখায় তাদেরকে কি ধর্ম বলে, বিজারণ ধর্ম, বিজারণ ধর্ম, তাই তো, বা রিডিউসিং এজেন্ট বা বিজারিত বস্তু, ঠিক আছে। তাহলে এটাকে কি বলবো, প্রথম পয়েন্ট হচ্ছে এরা রিডিউসিং এজেন্ট, রিডিউসিং এজেন্ট, ঠিক আছে। সেকেন্ড কী বলবো, সেকেন্ডটাই চলে আসো, দেখো এরা হচ্ছে প্যারাম্যাগনেটিক হয়, এইটা একটু ইম্পর্টেন্ট, কোশ্চেনে আসে, প্যারাম্যাগনেটিক, ম্যাগনেটিক হয় এরা। থার্ড পয়েন্ট কি, থার্ড পয়েন্ট হচ্ছে যেহেতু প্লাস মাইনাস তৈরি হচ্ছে তাহলে কন্ডাক্টিভ হয়, মানে এরা ইলেকট্রনকে পরিবহন করতে পারে, অর্থাৎ কারেন্ট ফ্লো করাতে পারে, এদেরকে সেই কারণে বলা হয় কন্ডাক্টিংয়ের, কন্ডাক্টিং নেচারের হয়, কন্ডাক্টিং, কন্ডাক্টিং নেচারের হয়, নেচারের হয়। আচ্ছা, তারপরের পয়েন্টটা কি আছে, যে এরা আরেকটা যে কোশ্চেনটা আছে যে এদের কালার কি, এদের কালার হচ্ছে ব্লু, ঠিক আছে, বা নীল, ঠিক আছে। এই নীল, এই পয়েন্টগুলো পড়লেই আমাদের হয়ে যায়। যদি একটু কঠিন কোশ্চেন আসে তাহলে বলে যে ধরো এই সলিউশনটাকে বা এই যে অ্যামোনিয়াটাকে একটু বেশি পরিমাণে দিলাম, মানে গাঢ় করে দিলাম, মানে কী করলাম, গাঢ় সলিউশন নিলাম, গাঢ় দ্রবণ নিলাম, গাঢ় দ্রবণ নিলাম। যদি গাঢ় দ্রবণ নিই তাহলে কী হবে, তাহলে দেখো প্রপার্টি কিছুটা চেঞ্জ হয়ে যায়, প্যারা থেকে, প্যারাম্যাগনেটিক থেকে ডায়াম্যাগনেটিক হয়ে যায়, ডায়াম্যাগনেটিকে ট্রান্সফার হয়ে যায়। এখানে কী ছিল দেখে নাও, প্যারা ছিল, তাহলে গাঢ় করলে কী হয়ে যায়, প্যারা থেকে ডায়াতে চলে যায়, বোঝা গেছে। আর কালারটা চেঞ্জ হয়ে যায়, কালারটা কী হয়ে যায়, ব্লু থেকে, মানে নীল থেকে ব্রোঞ্জ হয়ে যায়, কী হয়ে যায়, ব্রোঞ্জ, একটু কালো টাইপের হয়ে যায়, ঠিক আছে। এটা একটা কন্ডিশন গেল। আর একটা কন্ডিশন দেয়, যদি অনেকক্ষণ রেখে দেওয়া যায়, মানে লং টাইম ফেলে রাখা হয়, লং টাইমে যদি ফেলে রাখা হয়
ঠিক আছে, বা রেখে দিয়েছো অনেকক্ষণ, মানে 10 ঘন্টা 5 ঘন্টা এরকম রেখে দিয়েছো, তখন কী হবে, এই যে মেটাল প্লাস এটা অ্যামোনিয়া আছে, সেই জন্য এম লিখলাম। মানে মেটালের সঙ্গে কী জুড়ে আছে দেখে নাও, এখানে কী জুড়ে আছে, অ্যামোনিয়া জুড়ে আছে, তাহলে অ্যামোনিয়া জুড়ে থাকার জন্য এটাকে এম লিখলাম। এইটাকে এম মানে কোনটা, এখানে এইটা, ঠিক আছে, এইটা মানেই হচ্ছে এম, অ্যামোনিয়া। এবার চলে আসো, অ্যামোনিয়ার সঙ্গে ইলেকট্রন আছে, এই ইলেকট্রনটা কোথায় পাচ্ছে, এই ইলেকট্রনটা আগে অ্যামোনিয়া দ্বারা ইলেকট্রনটা সারাউন্ডেড ছিল, এখন কি হচ্ছে, শুধুমাত্র ইলেকট্রনটা ফ্রি হয়ে যাচ্ছে এবং অ্যামোনিয়াকে ফ্রি করে দিচ্ছে লিকুইড হয়ে। আর একবার বলছি, এই যে এম প্লাস এম মানে এই কম্পাউন্ডটা এখন কি হচ্ছে, এইটা যেটা ছিল এ ভেঙে গিয়ে ইলেকট্রন প্লাস NH3 হয়ে যাচ্ছে, ইলেকট্রন প্লাস NH3 হয়ে যাচ্ছে, এইটা এখানে বিক্রিয়া করে তোমার তৈরি করে দেয় কি, MnH2 মানে অ্যামাইড, ঠিক আছে, প্লাস হাইড্রোজেন গ্যাস, এটাকে বলা হয় মেটাল অ্যামাইড, মেটাল অ্যামাইড। যদি সোডিয়াম হয় তাহলে সোডিয়াম অ্যামাইড, যদি সোডিয়াম হয় মেটালটা, যদি সোডিয়াম হয় তাহলে কী লিখবো, সোডিয়াম অ্যামাইড। তাহলে কোশ্চিন কিন্তু আসতে পারে, আমি এটা যেহেতু ইম্পর্টেন্ট আরেকবার রিপিট করি, মেটাল হচ্ছে XyNH3, মানে সেটা হতে পারে জলীয়, সেটা হতে পারে তরল, তাহলে কি হয়, মেটাল অক্সিডাইজ হয়, ঠিক আছে, তাহলে M প্লাস গঠন করে, সেই M প্লাসটা বা ক্যাটায়নটা NH3 দ্বারা সারাউন্ডেড হয়, অক্টাইডাল কমপ্লেক্স তৈরি করে, আর যে ইলেকট্রনটা ছাড়লো মেটাল, সেই ইলেকট্রনটা কী করে, NH3 দ্বারা সারাউন্ডেড হয়ে যায়। তাহলে মেটাল এখানে যেহেতু অক্সিডাইজ হচ্ছে, সেই জন্য এটা রিডিউসিং নেচারের হচ্ছে রিয়াকশানটা। মেটালটা কী হয়, প্যারাম্যাগনেটিক নেচার শো করে, মেটাল যেহেতু ক্যাটায়ন তৈরি করে দিচ্ছে, সেই জন্য কন্ডাক্টিং নেচার তৈরি হচ্ছে, আর কালারটা হচ্ছে ব্লু। এবার গাঢ় দ্রবণ যদি নেওয়া হয় তাহলে কী হচ্ছে, প্যারা থেকে ডায়াতে চলে যাচ্ছে, এখানে যেটা প্যারা ছিল কালারটা ব্লু থেকে ব্রোঞ্জে হয়ে যাচ্ছে। আর যদি লং টাইম রেখে দাও তাহলে এই যে সলভেটেড ইলেকট্রন হয়েছিল, সেই সলভেটেড ইলেকট্রনটা ভেঙে গিয়ে ইলেকট্রন ফ্রি হয়ে যাচ্ছে, NH3 ফ্রি হয়ে যাচ্ছে, এবার একে অপরের সঙ্গে বিক্রিয়া করে মেটাল অ্যামাইড গঠন করছে। এইবার চলে আসো, যদি শুষ্ক বা ড্রাই দেয়, যদিও বোর্ড এক্সামে আসবে না এটা, অন্য এক্সামগুলোর জন্য ইম্পর্টেন্ট, যদি ড্রাই দেয় তাহলে ড্রাই দিলে কী হবে, প্রথমে দেখো লিথিয়াম আলাদাভাবে মানে রিয়াকশান করে, আর অন্য মেটালটা আলাদাভাবে রিয়াকশান করে, এটা কী হবে, লিথিয়াম NH প্লাস H2 গ্যাস, দেখো H2 গ্যাস সব জায়গায় কমন, এখানে শুধু মেটাল NH2, মানে এখানে তৈরি হবে অ্যামাইড আর এখানে তৈরি হবে ইমাইড, বোঝা গেল, আশা করি বোঝানো গেছে, ঠিক আছে, এইটা একটু তোমাদের মনে রাখতে হবে। বাস, তাহলে আমাদের এই পর্যন্ত যত প্রপার্টিগুলো ছিল, সেই প্রপার্টিগুলো আমরা ছোট করে দেখে নিলাম, ঠিক আছে। এইবার চলে আসো, আমরা চলে যাই যে পরের টপিকে, ঠিক আছে। এইবার হচ্ছে সালফেটের সঙ্গে কীরকম কোশ্চিন হতে পারে, মানে এইটা কীভাবে হতে পারে, দেখো সালফেট আয়ন তো SO4 2-। এবার আমরা জানি মেটাল সবসময় +1 হয়, +1। এবার এর গঠনটা কী হবে, আমি এখনই বললাম 2টা এখানে দেবে আর +1টা এখানে দেবে, তাহলে কী হবে, M2SO4, বাস এটাই লেখা হয়েছে, দেখো লিথিয়াম SO4, তাহলে কীভাবে গঠন করে, লিথিয়াম প্লাস, দুটো লিথিয়াম প্লাস একটাই SO4 2- সাথে বিক্রিয়া করে কী তৈরি করে, Li2SO4। আশা করি বোঝাতে পেরেছি। এবার চলে আসো, যে আমরা ঠিক ওপর থেকে নিচে পরপর সাজাবো যাতে আমাদের মনে রাখতে সুবিধা হয়, তাহলে যত নিচের দিক ওপর থেকে নিচে নামবো তত সলিবিলিটি অ্যান্ড থার্মাল স্টেবিলিটি বাড়ে। আচ্ছা, এইখানে একটা জিনিস তুমি মনে রাখবে, যে সলিবিলিটি আর থার্মাল স্টেবিলিটি জিনিসটা দুটোই একটা বড়, মানে এইটা যদি বুঝতে পারো, দেখো এখানে যেগুলো আমার লেখানো আছে এইগুলো সবই করতে পারবে খুব ইজিলি, মানে মুখস্থ করারও দরকার নেই, জাস্ট কোশ্চেন দেখবে, অ্যান্সার করবে। এবার সলিবিলিটি ডিপেন্ড করে একটা ফ্যাক্টরের উপর, সেই ফ্যাক্টরটা কি, আমি এখানে লিখাচ্ছি, যে হাইড্রোজেন এনার্জি যদি বেশি হয় ল্যাটিস এনার্জি থেকে, তাহলে সেখানে হয় সলিবল, কিন্তু যদি ল্যাটিস এনার্জি বেশি হয় হাইড্রোজেন এনার্জি থেকে, তাহলে সেটা হয় ইনসলিবল। এবার বুঝবো কী করে, আমি তো লিখে দিলাম, কারণ এরা সলিবল হচ্ছে, তার মানে এখানে লিখেছি যখন, তাহলে সলিবল যখন হচ্ছে তখন নিশ্চয়ই হাইড্রোজেন এনার্জি বেশি, তাই না? তো হাইড্রোজেন এনার্জি আর সলিবিলিটি এটা একটু কেমন লাগছে বলে, মানে তাই না? তাই এইটা আমরা এবার দেখব, যে নর্মাল কন্ডিশনে এইটা হলে আমরা ব্যাখ্যা করতে পারি, কিন্তু এখানে একটু অন্য কন্ডিশনে এখন একটু দেখব, যে দেখো যত নিচের দিকে নামবো তত মেটালের কী হচ্ছে, মেটালের সাইজ বাড়ছে, এটা আগেও পড়েছি, বাড়ছে। তাহলে মেটালের যদি সাইজ বাড়ে, আর এই যে লিগ্যান্ড বলে এগুলোকে, তাই এদের সাইজ কী হচ্ছে, এদের সাইজ তো সেম, বাট এরা বড় সাইজের হয়, এবার দেখো নিচে এর সাইজও বড়, এর সাইজও বড়, ঠিক আছে, তার মানে যত নিচের দিকে নামছে তত তড়িৎ ধনাত্মকতা বাড়ছে মেটালের, আর মেটালের যদি তড়িৎ ধনাত্মকতা বাড়ে তাহলে সেখানে আয়নিক কম্পাউন্ড ফর্ম করে,
তাই তো? যেমন লিথিয়াম থেকে সোডিয়াম, সোডিয়াম থেকে পটাশিয়াম, পটাশিয়াম থেকে রুবিডিয়াম, রুবিডিয়াম থেকে সিজিয়াম, তড়িৎ ধনাত্মকতা বাড়ছে। আমি আগেই বলেছি, তাই না? যে যত উপর থেকে নিচে যাবে তত ইলেকট্রন ছাড়ার প্রবণতা বাড়বে। তাহলে তড়িৎ ধনাত্মকতা যদি বাড়ে, ঠিক আছে, এটাকে বাংলায় বলে তড়িৎ ধনাত্মকতা। তড়িৎ ধনাত্মকতা যদি বাড়ে তাহলে কী বলবো, যে তড়িৎ ধনাত্মকতা বাড়লে এদের সঙ্গে আয়নিক বন্ধন তৈরি করে। আর আয়নিক বন্ধন যদি তৈরি করে, আমরা জানি আয়নিক বন্ধন মানে আয়নিক বন্ড মোর স্টেবল দ্যান কোভ্যালেন্ট বন্ড। তাহলে উপরের দিকে কোভ্যালেন্ট বন্ড আছে, কিন্তু নিচের দিকে যত নামছি তত আয়নিক ক্যারেক্টার বাড়ছে। তাহলে আয়নিক ক্যারেক্টার বাড়ছে না, আয়নিক বৈশিষ্ট্য বাড়ছে। সেই জন্য যত উপর থেকে নিচে যাচ্ছি তত কী হচ্ছে, থার্মাল স্টেবিলিটি বেড়ে যাচ্ছে। ঠিক আছে, মনে থাকবে। তাহলে যত উপর থেকে নিচে নামছি আয়নিক ক্যারেক্টার বাড়ছে, সেই জন্য থার্মাল স্টেবিলিটি বাড়ছে। বোঝা গেল? বা এটা মনে রাখবে যে তড়িৎ ধনাত্মকতা বাড়ছে, মেটালের তড়িৎ ধনাত্মকতা বাড়ছে। কথা বাড়ছে, তড়িৎ ধনাত্মকতা বাড়ছে, সেই কারণে কি হচ্ছে, যে থার্মাল স্টেবিলিটি বাড়ছে। এবার সলিবিলিটি, আমরা জানি আয়নিক কম্পাউন্ড আর মোর সলিবল দেন কোভ্যালেন্ট কম্পাউন্ড ইন পোলার মিডিয়াম। আমরা এখানে যেহেতু জল নিয়ে স্টাডি করছি, তাহলে আয়নিক কম্পাউন্ড মোর সলিবল, তাহলে যেহেতু আমরা এখনই দেখলাম যে যত নিচের দিকে নামছি তত আয়নিক ক্যারেক্টার বাড়ছে, সেই জন্য এদের সলিবিলিটি এবং থার্মাল স্টেবিলিটি দুটোই হচ্ছে বাড়বে। তাহলে এখানে এই দুটো ব্যাখ্যা না করে এখানে আমরা মেনলি ব্যাখ্যা করলাম কি, যে তড়িৎ ধনাত্মকতাকে বেশি গুরুত্ব দিলাম। বোঝা গেল? ক্লিয়ার? আশা করি এটা মনে থাকবে। একটা বুঝতে পারলে বাকিগুলো সবগুলোই খুব ইজিলি তুমি করতে পারবে। এবার এখানে আরও কিছু কোশ্চেন আমাদের দেয়, যেহেতু আগেকার দিনে কী হতো, এইটুকু পড়লেই হয়ে যেত। এখন যেহেতু শর্ট কোশ্চেন হচ্ছে, সেই জন্য ইনডেপথে পড়তে হবে। তাহলে দেখো, Li2SO4 এরা কি, এরা হাইলি কোভ্যালেন্ট কম্পাউন্ড, কারণ লিথিয়ামের চার্জ ডেন্সিটি প্রচুর হাই, সেই জন্য এরা পোলারাইজ ভালো করবে, তাই তো? কারণ কি, লিথিয়ামের চার্জ ডেন্সিটি হাই, সেই জন্য কী হবে, এখন বললাম কি, পোলারিটি বা পোলারিটি বাড়বে। তার ফলে কী হবে, কোভ্যালেন্সি বাড়বে। বাস, তাহলে সেই জন্য এরা কোভ্যালেন্ট, সেই জন্য কী হয়, এরা ভাঙে না, সেই জন্য এরা, আর একটু বড় করে নিই, হ্যাঁ, সেই জন্য এরা কী হয়, ভাঙে না, সেই জন্য এরা ইনসলিবল থাকে, ইনসলিবল থাকে। কোথায়? জলে। কোভ্যালেন্ট কম্পাউন্ডরা ইনসলিবল হয়, আমরা প্রমাণ করলাম এটা কোভ্যালেন্ট, তাহলে এরা ইনসলিবল। ঠিক আছে, এরপরে হিটিং ইফেক্ট দেয়, হিটিং ইফেক্ট মানে তাপীয় প্রভাব। তাপীয় প্রভাবে কী হয়, লিথিয়াম-2SO4কে যদি আমরা হিট করি তাহলে কী পাই, Li2O প্লাস SO3। আর M2 মানে আদার্স, লিথিয়াম ছাড়া বাকি যারা আছে তাদেরকে যদি হিট করি কোনো বিক্রিয়া কিচ্ছু আসে না। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, মনে রাখবে। আচ্ছা, চলে আসো পরেরটায় চলে যায়, যে নাইট্রেট, সালফেট হয়ে গেল, এবার নাইট। ঠিক আছে, তাহলে নাইট্রেটও সেম সলিবিলিটি আর থার্মাল স্টেবিলিটি। আমি কি বললাম, যে যত নিচের দিকে নামছি মেটালের সাইজ কী হচ্ছে বা আকার কী হচ্ছে, বাড়ছে। তাহলে এর তো হাই সাইজ, সবারই ক্ষেত্রে কমন, তাহলে কী হবে, যত নিচের দিকে নামবো তত আয়নিক নেচার বা আয়নিক প্রকৃতি বাড়ে, অথবা কি তড়িৎ ধনাত্মকতা বাড়ে, একই জিনিস। ঠিক আছে, সেই জন্য এরা কী হয়, আয়নিক হয়, সেই জন্য এরা প্রচণ্ড স্টেবল হয়ে যায়। তাহলে যত নিচের দিকে নামবো তত হচ্ছে থার্মাল স্টেবিলিটি কী হবে, বাড়বে। থার্মাল স্টেবিলিটি মানে থার্মাল তাপীয় স্থায়িত্ব, বোঝা গেল? সলিবিলিটি মানে দ্রাব্যতা, আয়নিক কম্পাউন্ডরা মোর সলিবিল দেন হচ্ছে কোভ্যালেন্ট কম্পাউন্ড। তাহলে আমরা পড়েছি যত নিচ থেকে উপরে যাব, নিচ থেকে উপরে গেলে কি, কোভ্যালেন্সি বাড়বে, বাস অ্যাকর্ডিং টু ফাজান্স রুল। বাস, তাহলে এটা আশা করি বুঝতে পারছো যে কোভ্যালেন্সি কেন বাড়ছে, কেন কমছে। ঠিক আছে, এবার এর কিছু বিক্রিয়া যেমন ওটার ক্ষেত্রে করলাম, তাহলে এখানে দেখো খুব সহজ, যে নাইট্রেটের সমস্ত কম্পাউন্ডই হচ্ছে কি সলিবল, তাহলে অল আর সলিবল বা সকলে জলে দ্রবীভূত হয়, যেটা আগে কি হচ্ছিল, লিথিয়াম সালফেট হচ্ছিল না, মাথায় থাকে যেন। সেকেন্ড কোশ্চেন কী হতে পারে, যে লিথিয়াম ওইটা যেমন ছিল, হিট দিলে কি হয়, Li2O প্লাস NO2 প্লাস O2,
আচ্ছা, NO2 কালার কি? ব্রাউন, বাদামি বর্ণের। আচ্ছা, আর বাকিদের যদি হিট করো তাহলে কি হবে? MnO2 প্লাস হচ্ছে O2। তাহলে অক্সিজেন গ্যাস প্রিপারেশনও এখান থেকে দিতে পারে, কোশ্চেন যে কোনো জায়গা থেকে দিতে পারে, কিন্তু লিথিয়ামের ক্ষেত্রে একটা এক্সট্রা তৈরি হয়। তাই সেমভাবে এটাও সেম, যত কী হবে আয়নিক নেচার বা তড়িৎ ধনাত্মকতা কী হয়? বাড়ে, ঠিক আছে? আর কোভ্যালেন্সি কমে, সেই জন্য যত উপর থেকে নিচে যাবে থার্মাল স্টেবিলিটি কী হবে? বাড়বে, বাস। আর থার্মাল আয়নিক নেচার বাড়ার জন্য সলিবিলিটিও বাড়বে। খুব সহজ মনে রাখা, বুঝতে পেরেছ? ক্লিয়ার আশা করি। হ্যাঁ, কার্বনেট। আচ্ছা, এখানে জায়গা নেই, আমি এখানে লিখে দিচ্ছি, এখানেও পড়তে হবে। আচ্ছা, এরা সকলেই জলে দ্রবীভূত হয় না, আমি লিখে দিলাম জলে দ্রবীভূত হয় না, ঠিক আছে? সেকেন্ড পয়েন্ট কি মনে রাখবে, এইটা ইম্পর্টেন্ট, Li2CO3 একে যদি হিট করো তাহলে কী তৈরি হয়? আগের মতো Li2O প্লাস CO2 তৈরি হয়। আর বাকিদের ক্ষেত্রে M2CO3, বাকিদের ক্ষেত্রে হিট করলে আগের মতো বলতে সালফেটের মতো হবে, এটা সেম, ঠিক আছে? বাস, হয়ে গেল। সেমভাবে বায়োমলিকুল, এই বায়োকার্বনেট যদি হয় আয়নিক নেচার কী হবে? বাড়বে নিচে নামলে, কোভ্যালেন্সি কমবে নিচে নামলে, কোভ্যালেন্সি কমলে সলিবিলিটি বাড়বে, আর থার্মাল স্টেবিলিটি আয়নিক নেচার বাড়লে থার্মাল স্টেবিলিটি বাড়বে, বাস হয়ে গেল। কত সহজ দেখো, বোঝা গেছে? আচ্ছা, এখানে চলে আসো হ্যালাইড। এবার হ্যালাইডের কীভাবে তৈরি হয় আগে প্রিপারেশানটা দেখিয়ে দিই একটু, একটু ছোটো করে চলে আসো। মেটাল বলতে এখানে কে? লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, এর সঙ্গে যদি X2 দাও তাহলে কী হয়? MX, বাস, খুব সহজ। ব্যালেন্স করতে চাইলে ব্যালেন্সও করে দাও। এইবার হচ্ছে কোভ্যালেন্সি জানতে চাই, বয়লিং পয়েন্ট আর মেল্টিং পয়েন্ট জানতে চাই, এইরকম কোশ্চেন দিয়ে দেবে, দিয়ে বলবে সাজাও, বা 4টে অপশান দিয়ে দেবে, দিয়ে বলবে কোনটা ঠিক হবে। তাহলে এইটা করা খুব সহজ। দেখো, আমরা সব কিছুতে কোভ্যালেন্সি চেক করবো। এবার এইখানে একটু জানতে হবে ফাজান্স রুল আমাকে। কী রুল? ফাজান্স রুল, FAJANS, ফাজান্স রুল। ফাজান্স রুল কী বলেছে? যে চার্জ ডেন্সিটি ইকুয়াল টু কি? চার্জ বাই এরিয়া, বোঝা গেল? চার্জ ডেন্সিটি যত বাড়বে পোলারিটি তত বাড়বে, আর পোলারিটি যত বাড়বে তত কি? কোভ্যালেন্সি বাড়বে। খুব সহজ, আবার বলছি, চার্জ ডেন্সিটি ফাজান্স রুল অনুযায়ী চার্জ ডেন্সিটি হচ্ছে চার্জ বাই এরিয়া। আচ্ছা, চার্জ ডেন্সিটি যদি বাড়ে তাহলে কী হবে? পোলারিটি তত বাড়বে, আর পোলারিটি যত বাড়বে কোভ্যালেন্সি তত বাড়বে, বোঝা গেল? আর কোভ্যালেন্সি যত বাড়বে বয়লিং পয়েন্ট অ্যান্ড মেল্টিং পয়েন্ট তত কমবে। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এই যে 4টে লাইন লিখেছি, আবার বলছি, ফাজান্স রুল অনুযায়ী চার্জ ডেন্সিটি ইকুয়াল টু চার্জ বাই এরিয়া, অ্যান্ড চার্জ ডেন্সিটি যত বাড়বে পোলারিটি তত বাড়বে, কোভ্যালেন্সি যত বাড়বে বয়লিং পয়েন্ট মেল্টিং পয়েন্ট বাড়বে। এবার আমরা জানি লিথিয়াম মেটালে চার্জ বেশি, তাহলে এখানে মেটালকে কী হতে হয়? মেটালকে স্মল হতে হয়, আর লিগ্যান্ডকে কী করতে হয়? লিগ্যান্ডকে হতে হয় লার্জ। তাহলে এই দুটো দিয়ে দেখতে হবে। দেখো, লিথিয়াম প্রথমটার ক্ষেত্রে মেটাল তো সমান, তাহলে আমরা দেখবো কি? লিগ্যান্ডে আমরা জানি নিচের দিকে নামলে কী হয়? সাইজ বাড়ে, তাহলে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তাহলে এবার বলো যে কোভ্যালেন্সি সব থেকে বেশি কোনটা? লিগ্যান্ডটা সবসময় প্রেফার করবে কি লাস্টটাকে? তাহলে সব থেকে বেশি হবে কোভ্যালেন্সি। যদি অর্ডার লিখি, কোভ্যালেন্সির অর্ডার লিখলে কী হবে? লিথিয়াম ফ্লোরাইড গ্রেটার দেন লিথিয়াম ক্লোরাইড গ্রেটার দেন লিথিয়াম ব্রোমাইড গ্রেটার দেন লিথিয়াম আয়োডাইড। আর কোভ্যালেন্সি যদি কেন হলো? ক্লোরিনের সাইজ ছোটো, তার লিথিয়াম কম টানবে, ক্লোরিনের সাইজ বড়, সেই জন্য বেশি টানবে, ব্রোমিনের সাইজ আরও বড়, আরও বেশি টানবে, আয়োডিনের সাইজ আরও বড়, আরও বেশি টানবে, সেই জন্য কোভ্যালেন্সি সবথেকে বেশি হবে লিথিয়াম আয়োডাইডের। ঠিক, কোভ্যালেন্সি যা হবে তার কী হবে? কোভ্যালেন্সি যা হবে তার বয়লিং পয়েন্ট এবং মেল্টিং পয়েন্ট কী হবে? তার অপোজিট হবে। আমাকে এখানে বয়লিং পয়েন্ট মেল্টিং পয়েন্ট জানতে চেয়েছে, তাই তো? তাহলে এটা কী হবে? লিথিয়াম ফ্লোরাইড গ্রেটার দেন লিথিয়াম ক্লোরাইড গ্রেটার দেন লিথিয়াম ব্রোমাইড গ্রেটার দেন লিথিয়াম আয়োডাইড, ব্যাস হয়ে গেল। এটা হচ্ছে বয়লিং পয়েন্ট। আচ্ছা, এইখানে চলে আসো, তার মানে আমরা লিখতে পারি বয়লিং পয়েন্ট ডাইরেক্টলি ডিপেন্ড করবে কার ওপর? 1/কোভ্যালেন্ট।
সরি। আচ্ছা, এবার চলে আসো আমরা পরের টপিকে যাই। এবার পরের কোশ্চেনটাও তো আছে, পরের কোশ্চেনটাও আছে। পরের কোশ্চেনে কী আছে? সোডিয়াম ফ্লোরাইড, কী আছে? সোডিয়াম ফ্লোরাইড, পটাশিয়াম ফ্লোরাইড, রুবিডিয়াম ফ্লোরাইড, সিজিয়াম ফ্লোরাইড। দেখো এখানে কী আছে? এখানে হচ্ছে লিগ্যান্ডটা হচ্ছে সেম আর মেটালটা হচ্ছে ডিফারেন্ট। আচ্ছা, মেটালটা কী লাগবে? স্মল লাগবে। কোভ্যালেন্সি যদি কম্পেয়ার করতে চাই, তাহলে মেটালটা যদি স্মল লাগে তাহলে কী হবে? তাহলে কোনটা সব থেকে স্মল? সব থেকে সোডিয়াম, তারপরে পটাশিয়াম, তারপরে রুবিডিয়াম, তারপরে সিজিয়াম। তাহলে স্মল কে হবে? স্মলের অর্ডার যদি লিখি তাহলে সোডিয়াম, তারপরে কে পটাশিয়াম, তারপরে কে রুবিডিয়াম, তারপরে কে সিজিয়াম। তাহলে কোভ্যালেন্সি কী হবে? কোভ্যালেন্সি তাহলে সোডিয়াম ফ্লোরাইড, তারপরে কী হবে? পটাশিয়াম ফ্লোরাইড, তারপরে কী হবে? রুবিডিয়াম ফ্লোরাইড, তারপরে কী হবে? সিজিয়াম ফ্লোরাইড। আচ্ছা, বয়লিং পয়েন্ট অ্যান্ড মেল্টিং পয়েন্ট কী হবে? অর্ডার ঠিক অপোজিট হবে। তাহলে কী হবে? সোডিয়াম ফ্লোরাইড গ্রেটার দেন পটাশিয়াম ফ্লোরাইড গ্রেটার দেন রুবিডিয়াম ফ্লোরাইড গ্রেটার দেন সিজিয়াম ফ্লোরাইড। বাস। এবার চলে আসো যে আমরা যত প্রপার্টি ছিল সবগুলো কমপ্লিট করে ফেলেছি। দেখো কত সহজে আমরা 1 ঘন্টার মধ্যে সমস্ত জিনিস করে ফেলেছি, এবং আশা করছি তোমরা যদি এটা ভালো করে দেখো বা এইগুলো স্ক্রিনশট নিয়ে রাখো, বাড়িতে পড়তে অনেক সুবিধা হবে। তোমাদের বইয়ে দেখবে যা আছে এখানে সবটাই করানো আছে। আচ্ছা, সোডিয়ামের কিছু কম্পাউন্ড তৈরি করবো আমরা, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। প্রথমটা হচ্ছে সলভে প্রসেস, সলভে পদ্ধতি সোডিয়াম কার্বনেট ক্ষেত্রে। তাহলে সোডিয়াম কার্বনেটের ফর্মুলা কি? Na2CO3। তাহলে সোডিয়াম কার্বনেটকে তৈরি করতে গেলে আমার কিছু করতে হবে, যেমন অ্যামোনিয়া, সলভে পদ্ধতিতে অ্যামোনিয়া কার্বন ডাইঅক্সাইড, সরি ভুলে গেছি, কার্বন ডাইঅক্সাইড প্লাস ওয়াটার যদি বিক্রিয়া করো তাহলে কী হয়? NH3 অ্যামোনিয়াম কার্বনেট তৈরি হয়। এবার এই অ্যামোনিয়াম কার্বনেটকে যদি কার্বন ডাইঅক্সাইড এবং জল দ্বারা হিট করি তাহলে অ্যামোনিয়াম বাইকার্বনেট তৈরি হয়, অ্যামোনিয়াম বাইকার্বনেট। এবার দেখো এইটা প্লাস এইটা মাইনাস, তাহলে এইটা হচ্ছে প্লাস আর এইটা হচ্ছে, এই টোটালটা হচ্ছে মাইনাস। তাহলে এবার আমি কি বলেছিলাম? প্লাস মাইনাসে চলে দাও, তাহলে কী হবে? NaHCO3। আর মাইনাস প্লাসে চলে দাও তাহলে কী তৈরি হবে? NH4Cl। বাস হয়ে গেল স্ট্রাকচার, খুব সহজ। এবার এইটা দেখো, এটা পিপিটি ফর্ম করে, এটা ইম্পর্টেন্ট। কেন বলছি একটু পরে বুঝবে। এবার এটাকে যদি হিট করি তাহলে সোডিয়াম বাইকার্বনেটকে যদি আমরা কী করি? হিট করি, তাহলে হিট করলে কী তৈরি হবে? এখানে লিখে দিচ্ছি দেখো, আমরা যেটা দরকার ছিল সোডিয়াম কার্বনেট সেটা আমরা পেয়ে গেলাম। ক্লিয়ার? এবার চলে আসো, যদি আমরা সেম পদ্ধতিতে সলভের পদ্ধতিতে K2CO3 তৈরি করতে চাই, তাহলে দেখো কী হয়। দেখো প্রথমে কী লাগে? NH3 প্লাস CO2 প্লাস ওয়াটার দিলে কী তৈরি হয়? এখনই তৈরি করলাম NH3 একে যদি ফার্দার আমরা কী দিই? কার্বন ডাইঅক্সাইড প্লাস জল, তাহলে কী তৈরি হয়? NH4HCO3। একে যদি NaCl দিই কী তৈরি হয় বলো? তৈরি হয় NaHCO3 প্লাস NH4Cl। একে যদি আমরা এনে কেন দিলাম? একই জিনিসটা দিলাম। একে যদি আমরা কী দিই? KCl, তাহলে প্লাস আর মাইনাস জুড়ে দাও। NH4Cl এটা তো প্লাস আর এটা মাইনাস, তাহলে এটা কী হবে? KHCO3। কিন্তু এইটা হচ্ছে সলিউবল হয়, মানে জলে দ্রবীভূত হয়ে যায়। তাহলে একে হিট করে কিছু পাবে? কিচ্ছু পাবো না। তাহলে এখানে লিখবে সলভে অ্যামোনিয়া পদ্ধতিতে যদি আমরা K2CO3 তৈরি করতে চাই তাহলে কি হবে? যে KHCO3 উৎপন্ন হবে যেটা জলে দ্রবীভূত হয়ে যায়। তাই এই পদ্ধতিতে K2CO3 তৈরি করা যায় না। তাহলে কারণ হিসাবে জানতে পারে, শর্ট কোশ্চেন তো যেখান থেকে ইচ্ছা দিতে পারে, কারণ সলভ পদ্ধতি ইম্পর্টেন্ট। এইবার চলে আসো, দুটো জিনিস তোমাকে, দুটো কম্পাউন্ড মুখস্থ করতে হবে। যে সোডিয়াম কার্বনেটের সঙ্গে যদি 10 অণু জল থাকে তাকে বলা হয় ওয়াশিং সোডা। তার ডাইরেক্ট কোশ্চেন আসতে পারে যে ওয়াশিং সোডার ফর্মুলা কি। সেখানে তোমাকে দিয়ে দিল Na2CO3.5 ওয়াটার, ঠিক আছে, দিল
CO3 ডট টু ওয়াটার, এরকম দিয়ে দেবে অপশান। তাহলে তোমাকে বলতে হবে সেমভাবে যদি Na2SO4 সেম স্ট্রাকচার, সেম জল থাকে, 10 অণু জল থাকে, এটাকে বলে হাইড্রেটেড ফর্ম বা হাইড্রেটেড ফর্ম, ঠিক আছে? একে বলে গ্লোবিউলার সল্ট, ঠিক আছে? এবার চলে আসো হিটিং ইফেক্ট। হিটিং ইফেক্ট কি? খুব ইম্পর্টেন্ট, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, হিটিং ইফেক্ট দেখো, Na2SO4 ডট 10 ওয়াটার, একে যদি আমরা হিট করি তাহলে কী হবে? হিট বলতে কত ডিগ্রি? 100 ডিগ্রি, একদম তুলে দিতে হবে। একে হিট করলে, সরি আবার ভুলে গেলাম, Na2CO3 হবে, এটা ঠিক করে নিও একটু, Na2CO3 কী হবে? খুব সুন্দর, দেখো 10 অণু জল আছে, 9 অণু বেরিয়ে যাবে, 1 অণু থাকবে। তাহলে কী লিখো? Na2CO3 ডট H2O প্লাস 9H2O। এইবার তুমি আবার ফার্দার যদি স্ট্রং হিট করো, এবার দেখবে স্ট্রং হিট মানে গ্রেটার দেন কত হতে পারে? 100 ডিগ্রি সেন্টিগ্রেড, কারণ এই ডিগ্রি তো অলরেডি দেওয়া ছিল চুল্লিতে, তার থেকে বেশি করতে হবে। করলে কী হবে? Na2CO3 তৈরি হয়ে যাবে প্লাস ওয়াটার। বোঝা গেল? খুব ইম্পর্ট্যান্ট, আশা করি বুঝতে পেরেছ। চলো শেষের দিকে চলে এসেছি আমরা, বেকিং সোডাটায় আগে করে। আচ্ছা, যদি সোডিয়াম বাইকার্বনেট হয়, এটা নাম কি? সোডিয়াম বাইকার্বনেট। সোডিয়াম বাইকার্বনেটকে কী বলে? বেকিং সোডা। বেকিং সোডা, বেকিং সোডা, ঠিক আছে? এর তৈরি করবো কী বলে? দেখো, সলভে অ্যামোনিয়ালাইসিস পদ্ধতি করেছো, তাই না? এখান থেকে করেছো, তো এই পদ্ধতিটাই ফার্দার করে নেবো। এই যে পদ্ধতিটা করা হয়েছে, এই পদ্ধতিতেই আমি ফার্দার এখান থেকে পেয়ে যাবো। এই হিটটা না করলেই হলো, বুঝতে পেরেছো? তাহলে এখানে যেটা পাবো, এটাকে আমরা ফার্দার রিয়াকশান করিয়ে পিউরিফাই করে নেবো। তাহলে আমি ফার্দার আর লিখলাম না, একই জিনিস বারবার লিখছি না। তাহলে বুঝে গেছো যে এই জিনিসটা, যে অ্যামোনিয়া সঙ্গে কার্বন ডাইঅক্সাইড জল দিলে তৈরি হবে অ্যামোনিয়াম কার্বনেট, তার সঙ্গে আবার ফার্দার কার্বন ডাইঅক্সাইডের জল দিলে অ্যামোনিয়াম বাইকার্বনেট, এইবার NaCl দিলে NaHCO3 তৈরি হয়ে যাবে। বাস, আর এটা তো জলে কী হবে? জলে তো দ্রবীভূত হয়ে আছে, তাহলে তুমি ফিল্টার করে নাও, বাস পেয়ে গেলাম আমরা। চলে আসো সোডিয়াম বাইকার্বনেট, এরও হচ্ছে হিটিং ইফেক্ট। তাহলে আমরা পড়ে নিই হিটিং ইফেক্ট। হিটিং ইফেক্টটা কী আছে? দেখো, আমরা যদি সোডিয়াম বাইকার্বনেটকে হিট করি তাহলে কী তৈরি হয়? Na2CO3, বোঝা গেল? প্লাস কার্বন ডাইঅক্সাইড প্লাস হচ্ছে ওয়াটার, বোঝা গেল? আচ্ছা, এইবার চলে আসো যে এইটাকে হিট করে আমি এইটা পেলাম। তাহলে কী পেলাম? সোডিয়াম বেকিং সোডাকে যদি হিট করি তাহলে এটা কী পেলাম? Na2CO3। দেখো এটাকে কী বলা হয়? Na2CO3 ওয়াশিং সোডা। তাহলে এটাকে হিট করলে আমরা ওয়াশিং সোডা পেয়ে গেলাম, বোঝা গেল? আচ্ছা, এরা অ্যান্টিসেপটিক হিসাবে কাজে দেয়। অ্যান্টিসেপটিক, আরে লিখছি কেন? অ্যান্টিসেপটিক কী বলো তো? যে জীবাণু থেকে হাত থেকে রক্ষা করার জন্য, ব্যাস এটা হয়ে গেল। এবার চলে আসো কোনটা? NaOH, এইটা ইম্পর্টেন্ট, সোডিয়াম হাইড্রোক্সাইড। NaOH প্রথমে বলবে ব্রাইন সলিউশন কি, তাহলে লিখে নাও ব্রাইন সলিউশন। ব্রাইন সলিউশন কিছু না, ব্রাইন সলিউশন হচ্ছে NaCl প্লাস ওয়াটার, বা অ্যাকোয়া সলিউশনকেই NaCl সোডিয়াম ক্লোরাইডের অ্যাকোয়া সলিউশনকে আমরা ব্রাইন সলিউশন নামে পরিচিত। একে কী করব? ইলেকট্রোলাইসিস মানে তড়িৎ বিশ্লেষণ করব। কী করব? তড়িৎ বিশ্লেষণ। আচ্ছা, ক্লাসটা সবাই দেখবে, লাইক করবে, সাবস্ক্রাইবও করবে, আর সঙ্গে থাকো, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। আমরা সমস্ত টপিকে আস্তে আস্তে নিয়ে আসবো এবং পরীক্ষার সময় কোশ্চেন অ্যান্সার সলভ করব, যাতে তোমাদের সুবিধা হয়। আচ্ছা, তড়িৎ বিশ্লেষণে চলে আসো। তড়িৎ বিশ্লেষণে আমরা জানি তড়িৎদ্বার নিতে হয়, তড়িৎদ্বার। তোমরা 12 গিয়ে আরও ভালো করে পড়বে। একটা হচ্ছে ক্যাথোড আর একটা হচ্ছে অ্যানোড। আচ্ছা, এখানে ভালো করে মনে রাখবে, ক্যাথোড যেটা নেওয়া হয় গ্যাস কার্বন, আর অ্যানোড যেটা নেওয়া হয় Hg মেটাল, বোঝা গেল? এইবার NaCl কী আছে? দেখো, তড়িৎ বিশ্লেষণ পদার্থ হিসাবে NaCl আর ওয়াটার। তাহলে NaCl আগে ভেঙে নাও, তাহলে কী তৈরি হয়? Na প্লাস প্লাস Cl মাইনাস। আর জলকে ভেঙে নাও, কী হয়? H প্লাস প্লাস OH মাইনাস, বোঝা গেল? এবার আমরা জানি ক্যাথোডে কারা যায়। আচ্ছা, প্রথমে অ্যানোড লেখো, অ্যানোড বিক্রিয়া।
আচ্ছা, অ্যানোডে কী হয় বলে গেল? জারণ। হ্যাঁ, একদম জারণ। কাদের জারণ হবে? অ্যানোডে কারা ছুটে? এ ফর অ্যানায়ন, এ ফর অ্যানায়ন মানে নেগেটিভ চার্জ ছুটবে। তাহলে কারা কারা ছুটে এলো? এক হচ্ছে এখানে অ্যানায়ন পার্ট কি আছে? সিএল মাইনাস অ্যান্ড ওএইচ মাইনাস। যেহেতু সিএল মাইনাসের পরিমাণ বেশি, সেই জন্য সিএল মাইনাস কী করবে? জারণ হবে। তাহলে সিএল মাইনাস হাফ সিএল2 তৈরি হবে, প্লাস একটা ইলেকট্রন ছেড়ে দেবে। জারণ অ্যানোডে কী হয়? জারণ হয়, ইলেকট্রন ছাড়বে জারণ মানে। আচ্ছা, চলে আসো এবার ক্যাথোড বিক্রিয়া। ক্যাথোড বিক্রিয়া। আচ্ছা, ক্যাথোডে কারা যায়? ক্যাথোডে কী হয়? প্রথমে লেখো বিজারণ। আচ্ছা, ক্যাথোডে কারা ছোটে? ক্যাথোডে ছোটে পজিটিভরা। সি ফর ক্যাটায়ন মানে পজিটিভ চার্জ ছোটে। কে কে পজিটিভ আছে রিয়াকশানে? সোডিয়াম প্লাস আর এইচ প্লাস। তাহলে লিখে ফেলো সোডিয়াম প্লাস আর এইচ প্লাস। এবার যাওয়া উচিত ছিল এইচ প্লাস, কিন্তু এখানে সোডিয়াম গিয়ে সেই একই রিয়াকশান হয়, আমি সেটা দেখাচ্ছি। যে সোডিয়াম প্লাস বিজারণ হবে, তাহলে একটা ইলেকট্রন নেবে, এখানে যে ইলেকট্রনটা ছাড়লো, দিয়ে কী হয়? সোডিয়াম। এইবার এর সঙ্গে কী আছে? এইচজি, কারণ ক্যাথোডে কী আছে? এইচজিও তো আছে এর সাথে, এইচজিও তো আছে, তাই না? ক্যাথোডের সাথে এইচজি আছে, এইচজি আছে। তাহলে এই এইচজি বিক্রিয়া করে অ্যামালগাম তৈরি করে। ঠিক আছে, মেটাল আর যে কোনো মেটাল আর এইচজির মিশ্রণকে কী বলে? অ্যামালগাম। কী বলা হয়? অ্যামালগাম। একে যদি আমরা জল দিই তাহলে কী তৈরি হবে বলে ফেলো তো? NaOH প্লাস H2 গ্যাস। ঠিক আছে, তাহলে এখান থেকে কী তৈরি হলো? Cl2 গ্যাস, আর এখান থেকে কী তৈরি হলো? H2 গ্যাস। আর আমার যেটা দরকার ছিল সেটা পেয়ে গেলাম NaOH। বোঝা গেল? আশা করি বোঝা গেছে। ঠিক আছে, এইবার এখানে লিখে রাখো যে সলিউশনে তাহলে প্রকৃতি কী হবে? এই সলিউশন স্ট্রংলি অ্যালকাইল হবে। এরা কী হবে? ক্ষার হবে, তীব্র ক্ষার। বাস, দেখতে কেমন হয়? সাদা। কোনো দিন যদি ল্যাবে যাও তাহলে দেখবে এরকম এরকম চিনির মতো দানা, সাদা কি সলিড, কঠিন, মানে চিনির মতো সাদা সাদা কঠিন। বাস, এটা হয়ে গেল। এবার হচ্ছে NaCl, সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইডটা কি? যে কোনো ক্রুড সল্ট, যেমন ক্রুড অয়েল বলে না, সেরকম ধরো সমুদ্রের জল থেকে তুমি সোডিয়াম ক্লোরাইড থিতিয়ে পড়ে, জল যদি রেখে দাও তাহলে থিতিয়ে পড়ে, সেই থিতিয়ে পড়া সোডিয়াম সেটাকে বলা হয় ক্রুড সল্ট। ঠিক আছে, ক্রুড সল্ট। একে যদি জল দাও তাহলে কি হয়? জলে দ্রবীভূত হয়। এইবার হচ্ছে HCl দিলে কী হয়ে যায়? NaCl হয়ে যায়, কারণ জলে দ্রবীভূত হয়ে কী থাকে? Na প্লাস প্লাস Cl মাইনাস, আর H থেকে H প্লাস প্লাস Cl মাইনাস। তাহলে কী বলেছিলাম? মাইনাস প্লাস যোগ হয়ে যাবে। তাহলে এখানে এই যে Na প্লাসটা ফার্দার আবার Cl মাইনাসের সঙ্গে যোগ হয়, কারণ এখানেও আছে H প্লাস প্লাস OH মাইনাস, যেটা পড়ে থাকে NaCl। বোঝা গেল? আশা করি ক্লাসটা দেখো তোমরা ধৈর্য সহকারে, দেখবে সবই বুঝতে পারবে। থ্যাংক ইউ। না বুঝতে পারলে কমেন্ট করবে। বর্ণটাও একটু দেখে নিই, শিখার বর্ণটা কীরকম। এবার শিক্ষা কেন দেখায়? প্রথমে এইটা দেখব যে হোয়াই শিখা দেবে। কারণ হচ্ছে দেখো, গ্রুপ ওয়ান এলিমেন্টের কি, যেমন আমি ধরো লিথিয়াম নিলাম, তাহলে লিথিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন কি? হিলিয়াম 2s1। তার মানে বাইরের কক্ষে একটা ইলেকট্রন আছে, তাহলে একটা ইলেকট্রন খুব তাড়াতাড়ি এরা ছেড়ে দেবে, ছেড়ে দিয়ে নোবেল গ্যাস মানে হিলিয়ামের কনফিগারেশন নিতে চাইবে। সেই কারণে এরা একটু এনার্জি পেলেই সেই ইলেকট্রনটা তারা ছেড়ে দেয়, দিয়ে স্টেবল হওয়ার জন্য হিলিয়ামে চলে যায় নোবেল গ্যাসে। তো এই কারণে যে এই ইলেকট্রন ছেড়ে দিলে, ধরো ইলেকট্রন এখানে ইলেকট্রন আছে, তাহলে ইলেকট্রন নিশ্চয়ই এইটা হচ্ছে ধরো 2s1-এ এখানে একটা ইলেকট্রন আছে, এই ইলেকট্রনটা কোথায় ছেড়ে দিচ্ছে? আপার স্টেটে চলে যাচ্ছে। যদি আপার স্টেটে ইলেকট্রনটা যায়, তার জন্য কী হচ্ছে? এনার্জি কিছুটা লস হচ্ছে, আর যে এনার্জিটা লস হচ্ছে সেই এনার্জিটা আমরা যদি ফিজিক্স থেকে দেখি Hc/λ আকারে বেরোচ্ছে। এই যে ল্যামডাটা, এইটাই আমাদের জন্য কালার, বিভিন্ন কম্পাউন্ড বিভিন্ন রকম কালার দেখায়। তো এইটাই হচ্ছে মেন কারণ। আবার বলছি যে গ্রুপ ওয়ান এলিমেন্ট যেগুলো আছে তাদের আউটার মোস্টে একটা করে ইলেকট্রন আছে, যে ইলেকট্রনগুলি লুজলি বাউন্ডেড থাকে, মানে অ্যাটমের কাছে খুব হালকা অ্যাট্রাকশনের দ্বারা, আকর্ষণ বলে তারা জুড়ে থাকে। তাকে যদি একটু হালকা বাইরে থেকে এনার্জি দেওয়া হয়, তাহলে সেই ইলেকট্রনটা খুব আউটার মোস্ট থেকে বাইরে ছেড়ে দেয়। এবার বাইরে ছেড়ে দিলে কোন ফর্মে ছাড়ে? কোনো এনার্জির ফর্মে ছাড়ে। সেই এনার্জিটা কি?
ডেল্টা ই। তাহলে ই মানে কি, এইচ সি বাই ল্যামডা। এই ল্যামডার জন্য বিভিন্ন কম্পাউন্ড বিভিন্ন রকম কালার দেয়, কারণ কি বিভিন্ন মানে এই যে গ্রুপ ওয়ানের এলিমেন্টগুলো আছে, বিভিন্ন এই এলিমেন্টগুলো ইলেকট্রনকে ধরে রাখে বিভিন্ন রকম এনার্জি দ্বারা, কারো বেশি এনার্জি দ্বারা ধরে রাখছে, কেউ কম এনার্জি দ্বারা ধরে রাখছে, সেই জন্য ল্যামডার ভ্যালুটাও কী হবে, ডিফারেন্ট হবে। সেই ডিফারেন্টের জন্য দেখো আমি এখানে লিখে দিচ্ছি। এবার টেস্টটা, তোমাদের প্র্যাকটিক্যাল টেস্টটা কী করতে হয়, এরকম একটা বুনসেন বার্নার দেখবে ল্যাবে আছে, এখান থেকে ফ্লেম থাকে, ঠিক আছে। এই ফ্লেমে ঠিক আউটার সাইডটা অক্সিডাইজিং ফ্লেম বলা হয়, অক্সিডাইজিং ফ্লেম বলা হয়, অক্সিডাইজিং ফ্লেম। তাহলে অক্সিডাইজিং ফ্লেমে যদি আমি একটা কোনো প্ল্যাটিনাম ওয়্যার, কারণ প্ল্যাটিনাম ওয়্যারই কেন নেওয়া হয়, কারণ এরা রিয়াক্ট করে না, খুবই ইনার্ট থাকে প্ল্যাটিনাম। এবার প্ল্যাটিনাম ওয়্যারের সাহায্যে যদি আমি এখানে এই কম্পাউন্ডগুলো নিয়ে প্ল্যাটিনাম ওয়্যারের মধ্যে নিয়ে এখানে যদি অক্সিডাইজিং এজেন্টে ধরি, তাহলে কী হবে, তার এনার্জি পাচ্ছে, আগুন মানে কি এনার্জি পাচ্ছে, এনার্জি দিলেই কী হবে, ইলেকট্রনটা ছেড়ে যাবে, এনার্জি রিলিজ করবে, তার জন্য কালার দেখাবে। এবার তোমাদের পরীক্ষায় যেটা আসে কোশ্চেনগুলো, যে কোন গ্রুপ ওয়ানে কোন এলিমেন্টগুলো কীরকম কালার দেখায়, যেমন লিথিয়ামকে যদি প্ল্যাটিনাম ওয়্যার দিয়ে এখানে ধরো বুনসেন বার্নারে, তাহলে এখানে কী কালার দেখাবে, লিথিয়াম দেখাবে। দেখো এখানে দেওয়া আছে ক্রিমসন রেড, ইংরাজিতে বলে ক্রিমসন রেড, বাংলাতে বলে গাঢ় লাল, ঠিক আছে, ক্রিমসন রেড। তারপরে এই ওয়ার্ডটাও কিন্তু পড়বে ক্রিমসন রেড, ঠিক আছে, ক্রিমসন রেড ওয়ার্ডটাও পড়বে। তারপরে কি হচ্ছে, সোডিয়াম, ক্রিমসন রেডটা একটু ডিপ কালার হয়। সোডিয়ামটা কী হয়, সোনালি হলুদ, সোডিয়ামটা কী দেখায়, সোনালি হলুদ, মানে গোল্ডেন ইয়েলো, মানে কীরকম বলছে বলো তো, ইংরেজিতে বলে গোল্ডেন ইয়েলো। একদম তোমার ওই সোনা দেখেছো, তুমি যদি এইভাবে বুনসেন বার্নার আগুনের কাছে ধরো অক্সিডাইজিং এজেন্টে, তাহলে তোমার হাতগুলো একদম সোনার মতো চকচক করবে। আচ্ছা, এরপরে হচ্ছে পটাশিয়াম কালার দেখায়, দেখো কি, পটাশিয়াম দেখায় হালকা বেগুনি, ঠিক আছে। তারপরে আছে রুবিডিয়াম। দেখো লিথিয়ামটা কিন্তু পরীক্ষায় খুব দেয় তোমাদের, লিথিয়ামের কালার কি, বা সোডিয়ামের কালার কি। পটাশিয়ামও দেয় হালকা বেগুনি, ঠিক আছে। আর রুবিডিয়াম হচ্ছে লালচে বেগুনি, তাহলে লালচে বেগুনি। এখানে দেখো কালারগুলো আমি তুলে দিচ্ছি। আর রুবিডিয়াম হয়ে গেল সিজিয়ামে কি দেখায়, সিজিয়ামটা এখানে নেই, সিজিয়ামে দেখায় হচ্ছে নীলচে বেগুনি, বাস এই কটা মনে রাখতে হবে। এবার আমি তোমাদের ছবিটাও একটু দেখিনি, যে ফ্লেমে কীরকম কালার দেখায়। দেখো প্রথমটা হচ্ছে লিথিয়াম কোনটা, এইটা হবে লিথিয়াম। তো এরকম কালারগুলো সব দেওয়া আছে, এখান থেকে দেখে নাও। তো এটা একটু করে নিও, কারণ এটা ইম্পর্টেন্ট। বাস, থ্যাংক ইউ।